ঘরে বসে আছিস যে? আজকে সিরিয়াল দেখবি না? হ্যাঁ মা, আমি তো এখনই যাচ্ছিলাম। তুই কি ঘুমাচ্ছিলিস নাকি? না না, ঘুমাইনি, একটু শুয়েছিলাম গো। আজকে শরীরটা একদম ভালো লাগছিল না। কেন, কি হলো আবার? তোকে বারবার করে বলি একটু হাঁটা চলা কর। চল একটু সকাল বিকাল হাঁটতে বেরোই। তুই তো আমার কোনো কথাই শুনবি না, সারা দিন শুধু ঘরে বসে থাকবি। উফ মা, তুমি আবার শুরু করো না। এখন আমি একদম ঠিক আছি। চলো চলো, তা না হলে আজকে ব্লকবাস্টার সিরিয়ালটা মিস হয়ে যাবে যে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে চল। তোকে ছাড়া একা একা সিরিয়াল দেখতে আমার একদম ভালো লাগে না। শিলেখার বিয়ে হয়েছে প্রায় ৫-৬ বছর হয়ে গেছে। বিয়ের সে প্রথম দিন থেকে শাশুড়ি বৌমার সম্পর্ক একদম বান্ধবীর মতো। একসাথে টিভি দেখা, ঘুরতে বেরোনো, এমনকি অনেক সময় শিলেখার দুষ্টুমির জন্য মায়ের কাছে বকা খেতে হয় শুভজিৎকে। কি গো, খাটে এত জামা কাপড়, কি করছো এসব? ও, তুমি চলে এসেছো, খুব ভালো হলো জানো। এইগুলো একটু গুছিয়ে দাও না গো, আমি একটু সিরিয়াল দেখতে যাব। কি, তুমি অগোছালো করবে আর আমি গোছাবো? আর তুমি বসে বসে সিরিয়াল দেখবে? অসম্ভব। তবে হ্যাঁ, তুমি যদি গোছাও, আমি হাতে হাতে না হয় একটু এগিয়ে দিতে পারি। আরে গুছাও না গো প্লিজ, আমি তো তোমার সব জিনিস গুছিয়ে রাখি। না না, তুমি ঘরে থাকলে তাও চেষ্টা করতাম, তবে তুমি যাবে সিরিয়াল দেখতে আর আমি বসে বসে ওসব গোছাবো, তা হচ্ছে না। গুছাবে না তো তুমি? না না, কোনো মতেই না। ঠিক আছে, দেখো এবার তুমি। মা, ও মা। এ কি, মাকে ডাকছো কেন? ও মা, কি হলো রে মা, এত ডাকছিস কেন? দেখো না মা, ও অফিস থেকে আমায় ফোন করে বলল ওর একটা দরকারি কাগজ খুঁজে পাচ্ছে না। ওটা নাকি আমার আলমারিতে রাখা রয়েছে। আর ওটা খোঁজার জন্যই তো আমি সব এলোমেলো করলাম। যাব বাবা, আমার কাগজ পাচ্ছি না এটা কখন বললাম? মা, ও কিন্তু মিথ্যা কথা বলছে। ও নিজের কিছু খুঁজে পাচ্ছে না, ওই জন্য আমার নামে দোষ দিচ্ছে। না গো মা, সবকিছু ওর জন্য। আমি একটু বললাম যে আমি একটু মায়ের সাথে সিরিয়াল দেখবো, তুমি একটু গুছিয়ে দাও, কিন্তু দেখো ও কিচ্ছু গুছাচ্ছে না। না গো মা। তুই চুপ কর। সে, তুই আয় তো মা আমার সাথে, ও সব জিনিস গুছিয়ে রাখবে। কি, আমি একা কিভাবে করব? ও মা, ওকে ছাড়া আমার একা একা সিরিয়াল দেখতে একদম ভালো লাগে না, তাই তোকেই সব গোছাতে হবে। মা প্লিজ। টাটা। ধুর, ভালো লাগে না আর। শিলেখাদের সংসার এতটাই সুখী ছিল যেটা সচরাচর দেখা যায় না। তাদের সংসারে ভালোবাসা, খুনসুটি, একজন অপরজনের প্রতি সম্মান সবটাই ছিল। কেবল একটাই অসম্পূর্ণতা ছিল, আর সেটা হলো বিয়ের এত বছর পরও তাদের কোনো সন্তান ছিল না। তারা অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু কোথাও কোনো আশা ছিল না। কি গো, রেডি হচ্ছ না, বসে আছো যে? আজ তো আমাদের ডাক্তারের কাছে যাওয়ার কথা, ভুলে গেছো নাকি? না গো, কিচ্ছু ভুলিনি, কিন্তু আজ আর যেতে ইচ্ছা করছে না। মানে, কি বলছো এসব তুমি? সত্যি বলছি, ডাক্তারের কাছে গিয়েও কোনো লাভ নেই গো। সমস্যা তো আমার মধ্যে, কোনো ডাক্তারই যে আর কিছু করতে পারবে না তা আমার বোঝা হয়ে গেছে। তাই আর ইচ্ছা করছে না গো। আমি বুঝতে পারছি শ্রী, তুমি প্লিজ ভেঙে পড়ো না, দেখবে একটা না একটা উপায় ঠিকই বেরোবে। আমি জানি এই সমস্যা দূর করার আমাদের কাছে আর একটাই উপায় আছে। সত্যি? কি গো সেটা? তোমার আরেকটা বিয়ে। তুমি আরেকটা বিয়ে করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। টেনশন করতে করতে তোমার মাথাটা মনে হয় পুরো গেছে। আমার কোনো মাথা খারাপ হয়নি গো, আমি একদম ঠিক বলছি। আর ডাক্তারের কাছে গিয়ে কোনো লাভ নেই,
বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়াই এখন কাজের কাজ হবে। মা, ও মা, মা, কি হলো? দেখো না মা, শ্রী কি সব বলছে। ওর মাথা পুরো পাগল হয়ে গেছে। আমি কিন্তু ওর একটা কথা শুনতে পারবো না, এই আমি বলে দিলাম। কেন রে, তোরা আবার কি নিয়ে ঝগড়া করলি? উফ, আমার আর ভালো লাগে না। তোরা এত ঝগড়া করলে এবার কিন্তু আমি বাড়ি ছেড়ে চলেই যাব। না গো মা, কোনো ঝগড়াই করিনি। তোমার ছেলেই বেশি বাড়াবাড়ি করছে। আমি বেশি বাড়াবাড়ি করছি? আমি? জানো মা, ও কি সব বলছে। আমাদের ছেলে মেয়ে হচ্ছে না বলে ও আমাকে বলছে আবার একটা বিয়ে করতে। সে কি মা, এ আবার কি কথা? কেন বলছিস তুই এসব? মা, এত ডাক্তার তো দেখালাম, কেউ কোনো আশা দিল না। তাই শুধু শুধু ডাক্তারের কাছে গিয়ে আর কোনো লাভ নেই। আর তাছাড়াও আমার জন্য তোমরা কেন নিজেদের সুখ থেকে বঞ্চিত থাকবে? মা, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমরা শুভকে আবার একটা বিয়ে দেব। আহারে, এখানে যেন পালা যাত্রা চলছে, আমাকে আবার বিয়ে দিতে এসেছে। তা আমার নিজের কোনো সিদ্ধান্ত নেই নাকি? হ্যাঁ, না না, আবার বিয়ের কি দরকার? এগুলোর কোনো মানেই হয় না। আমরা তো বেশ সুখেই আছি মা। ভগবান হয়তো আমাদের জীবনে এই অসম্পূর্ণতাটা লিখেছিল, তাই এইটুকু তো ভোগ করতেই হবে। কিন্তু এর জন্য নতুন কাউকে আমাদের বাড়িতে আনতে পারবো না। মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। যে আসবে তার সাথে তো আমরাও মিলেমিশে থাকবো, কোনো অশান্তি হবে না। উপরন্তু তুমি নাতি নাতনির সঙ্গে খেলা করতে পারবে। না না, আমার এতে একদম মত নেই। ঠিক আছে, আমিও দেখছি আমাকে দিয়ে কে বিয়ে করায়। শিলেখার এত সুখের সংসারে এই কথাগুলো হওয়ার পর যেন গ্রহণ নেমে এলো। এখন আর তাদের ঘরে হাসি শোনা যায় না, সবার মন খুব খারাপ। কিন্তু তা সত্ত্বেও শিলেখা বারবার বলে বলে তার শাশুড়িকে শুভর বিয়ের জন্য রাজি করিয়ে ফেলে। এবার শুধু শুভ রাজি হয়ে গেলে শিলেখার মনের বাসনা পূরণ হবে। শুভ প্লিজ। শ্রী, তুমি যে কথাগুলো এত সহজে বলতে পারছো, আমার জায়গায় তুমি থাকলে এটা করতে পারতে তো? আচ্ছা, আমার ভালোবাসা কি তোমার এতটাই ঠুনকো মনে হয়? রাগ করছো কেন শুভ? তুমি একটু গভীরতা দিয়ে ভাবো। এতে আমাদের কোনো ক্ষতি হবে না, উপরন্তু আমাদের পরিবারে সদস্য বাড়বে। সবাই একসাথে মিলেমিশে থাকবো, কথা দিচ্ছি তোমায়। শিলেখার এত জেদ করায় অবশেষে শুভ বিয়ে করতে রাজি হয়ে গেল। যদিও সবটাই তার অনিচ্ছায়, তবুও গ্রামের এক দরিদ্র পরিবারের মেয়ে অন্বেষার সাথে শুভর বিয়ে হয়ে যায়। শোনো, তোমার কোনো চিন্তা নেই, ভয়েরও কিছু নেই। যদি তোমার কোনো কিছু অসুবিধা হয় তাহলে তুমি আমাকে বলো। আমি ঘরে গেলাম, আমার এসব একদম ভালো লাগছে না। এত এত রেগে গেল কেন? আরে ছাড়ো তো ওর কথা, ও এরকমই রেগে যায়। তুমি তো সবই জানো, ওর সবটা মেনে নিতে একটু সময় লাগবে। যাই হোক, তুমি একটু বিশ্রাম করো, আসো আমার সাথে, আমি তোমাকে তোমার ঘর দেখিয়ে দিচ্ছি। সেই অন্বেষাকে তার ঘর দেখিয়ে দিয়ে যেই নিজের ঘরে ফিরল, তখন দেখে, এ কি, তুমি এখনো এই ঘরে বসে আছো? এই ঘরে মানেটা কি? কিচ্ছু বলো না। তুমি যদি ভেবে থাকো যে আমি ওই ঘরে মেয়েটার সাথে থাকবো, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো। না, আমি তোমাকে ওই ঘরে এখনই যেতে বলছি না। আর এমনিতেও আজ তোমাদের কাল রাত্রি। এই চুপ করো তো, একদম চুপ। তোমার যদি আমার সাথে থাকতে ইচ্ছে না করে, আমি ডাইনিং এ থেকে যাব, কিন্তু অন্যের ঘরে গিয়ে আমি থাকতে পারবো না, ব্যাস। শুভজিতের প্রচন্ড রাগ আর জেদ সত্ত্বেও শিলেখার বায়নার জন্য ধীরে ধীরে শুভজিৎকে অন্বেষার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হিসাবে মেনে নিতে হচ্ছিল। মোটামুটি সব ঠিকই ছিল। বাবা, কত পয়সা বলা এরা! না না,
আর তার কিছুক্ষণ পরে শুভজিৎ বাড়ি ফিরল। শ্রী, একটু চা দাও তো। এই নাও। তুমি? শ্রী কোথায়? ওই মায়ের সাথে একটু ঘুরতে বেরিয়েছে। ঘুরতে? হ্যাঁ, ছাড়ো তো, এরকম ওরা কত ঘুরতে যায়। কোথায়? আমি জানি না তো। কি সারাক্ষণ তুমি দিদির কথা নিয়ে ব্যস্ত থাকো বলো তো? একটু আমাদের নিজেদের নিয়েও তো কথা বলা যায়। শ্রী তো আমাকে না বলে কোথাও যায় না। ধর, সারাদিন শুধু শ্রী আর শ্রী, আমি যেন বনের জলে ভেসে এসেছি। শাশুড়ি বর সবাই শুধু শ্রীলেখার মতামতকেই গুরুত্ব দেয়, আর অন্বেষার যেন কোনো গুরুত্ব নেই। এইসব ভুল ভাবনা ক্রমশ অন্বেষাকে গ্রাস করতে থাকে, আর অন্বেষার চোখের বালি হয়ে ওঠে শ্রী। এইভাবেই দিন কাটতে থাকে, আর বেশ কিছু মাস কাটার পর অন্বেষা গর্ভবতী হয়। আমার যে কি খুশি লাগছে! তুই এত খুশির খবর দিলি আমাদের। তুই আজকে যা বলবি আমি তোকে তাই খাওয়াবো। বল, কি খেতে চাস তুই? না না দিদি, আমার কিচ্ছু লাগবে না। তোমরা আমাকে এত ভালোবাসো, এটাই তো অনেক। দেখতে দেখতে 8 মাস কেটে গেল। সারা বাড়ি যেন আনন্দ উচ্ছ্বাসে পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু অন্বেষার মনে শান্তি নেই। কি যে করি! আর কিছুদিন পরে তো আমার বাবু এই বাড়িতে আসবে। আমার বোন, আমার ছেলে, আমার বাড়ি, সবই তো আমার। কিন্তু এখনো পর্যন্ত ওই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াতে পারলাম না। ওকে তাড়াতে না পারলে এই বাড়িতে আমার রাত চলবে কি করে? কি যে করা যায়! অন্বেষা তার মাথায় কুটিল বুদ্ধি আনতে থাকে। সে গিয়ে গ্যাসের নবটা নষ্ট করে দেয়, যাতে সে ঘরে কিছু বানাতে গেলে গ্যাস বিস্ফোরণ ঘটে আর সে মারা যায়। গ্যাসের নব খারাপ করে অন্বেষা সোফাতে গিয়ে বসে। দিদি, ও দিদি! কি হয়েছে? শ্রীকে ডাকছো কেন? আমার শরীরটা কেমন খারাপ লাগছে গো। দিদিকে বলো না, ফ্রিজে যে দুধটা আছে ওইটা আমায় একটু গরম করে দিতে। ওর শরীরটা ভালো নেই, আজকে একটু জ্বর জ্বর এসেছে ওর। ও, আসলে আমি নিজেই করে নিতাম, কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে গো। ও দাঁড়াও, আমি করে দিচ্ছি। এইটুকুর জন্য আর ওকে ডাকতে হবে না। না না, লাগবে না। আরে তুমি বসো, আমি নিয়ে আসছি। না না, দাঁড়াও। হুড়োহুড়ি করে অন্বেষা দাঁড়িয়ে শুভজিৎকে বারণ করতে যায়, আর তখনই কিভাবে যেন সে পড়ে যায়। ও মা! কি হলো? কি হলো অন্বেষা? অন্বেষা যন্ত্রণায় চিৎকার করতে থাকে, আর শুভজিৎ শ্রীলেখা সব ভুলে তাড়াতাড়ি করে অন্বেষাকে নিয়ে হাসপাতালে ভর্তি করায়। পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। আমরা মা আর বাচ্চার মধ্যে যে কোনো একজনকেই বাঁচাতে পারবো। আপনারা প্লিজ একটু তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন। না না, সিদ্ধান্ত নেওয়ার কিছুই নেই। আমরা মাকেই বাঁচাবো। আপনি তাড়াতাড়ি করুন, অন্বেষাকে যে করে হোক সুস্থ করুন ডাক্তার বাবু। হ্যাঁ, আমরা সম্পূর্ণ চেষ্টা করছি। শ্রী, তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। তুমি এত ভালো কিভাবে হতে পারো? তুমি তো এই বাচ্চার জন্যই আমাকে বিয়ে দিয়েছিলে, আর আজ তোমার এত দিনের অপেক্ষার, এত বড় ত্যাগের সবকিছু ভুলে তুমি বাচ্চাটাকে হারাতে রাজি হয়ে গেলে। যতই আমরা ওর জন্য অপেক্ষা করি, কিন্তু ও তো এখনো পৃথিবীর আলোয় দেখেনি। আর অন্বেষা তো আমার ছোট বোন। সে পৃথিবীতেই আসেনি, তার জন্য যে পৃথিবীতে আছে আমি তার জীবন মৃত্যুর মুখে ঠেলে দিই কি করে? অন্বেষা যে তোমাকে পছন্দ করে না এটা তো তুমি জানো, তাও ওকে এত ভালোবাসো। ছাড়ো এসব কথা, আগে ও সুস্থ হোক। আমার এখন কিচ্ছু ভালো লাগছে না। কিছুক্ষণ পর ডাক্তারবাবু তাদের এসে জানান ঠাকুরের আশীর্বাদে মা আর শিশু দুজনেই ভালো আছে।
আর অন্বেষার মেয়ে হয়েছে। এতগুলো আনন্দের খবর একসাথে পেয়ে শুভ আর শ্রীলেখা তো তাড়াতাড়ি করে অন্বেষাকে দেখতে গেল। আমাকে ক্ষমা করে দাও দিদি, আমাকে ক্ষমা করে দাও। পাগল হয়ে গেছিস তুই? তুই ক্ষমা চাইছিস কেন? তুই জানিস ফুটফুটে একটা মেয়ে হয়েছে তোর। জানো দিদি, আজ যা ঘটেছে সব আমার জন্য। আমি তোমাকে আমাদের জীবন থেকে সরানোর জন্য গ্যাসের নবটা খারাপ করে দিয়ে আসি, যাতে তুমি রান্নাঘরে গেলে সব শেষ হয়ে যায়। আর দেখো, আজকে আমি নিজেই মরতে বসেছিলাম, আর আর সেই তুমি আমাকে বাঁচানোর সিদ্ধান্ত নিলে। এখন থাক এসব কথা বল, সব বিপদ কেটে গেছে। আমার সব ভুল আমি বুঝে গেছি দিদি, আর এটাও বুঝে গেছি সবাই তোমাকে কেন এত ভালোবাসে। আচ্ছা, মা আসেনি? তুমি তো জানোই মা মামার বাড়ি ছিল, এতটা পথ আসতে একটু তো সময় লাগবেই। তবে অন্বেষা, তুমি যদি শ্রীকে সত্যিই ভালোবাসো, তবে তোমাদের মধ্যে এই দুই সতীনের ভালোবাসা মনে হয় আর কোথাও দেখা যাবে না। দিদি ভাই যে আমাকে নতুন জীবন দিয়ে আমার চোখ খুলে দিয়েছে। সত্যি আমাদের মধ্যে আর ভালোবাসা কোনোদিনও কমবে না। এই ঘটনার পর থেকে শুভজিৎ, শ্রীলেখা আর অন্বেষা তাদের মেয়ে আর শাশুড়ি মাকে নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করা শুরু করলো।